দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুব কম ইস্যু আছে যেখানে ভূগোল, ক্ষমতা, ইতিহাস আর কূটনীতি এত ঘন হয়ে জড়ো হয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। গঙ্গার পানি চুক্তি তার অন্যতম। 2026 সালে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে কেবল একটি চুক্তির অবসান নয়, এটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি পরীক্ষামূলক মুহূর্ত। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। আমার বঙ্গবন্ধু মানে লোল টোল ফালাই দিত একসময়, যে বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন, শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী, আগের না, বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা। সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ। সম্পদের পরিমাণ কোন পেশায় কতজন? মোট প্রার্থী 259 জন, কোটিপতি 223 জন, 1 কোটির কম 46 জন। বিএনপির প্রার্থী হয়েছেন 292 আসনে। অনেক কথাই আছে, সবগুলা না বলি, সিম্পলি বলি। বিএনপির 292 আসনের প্রার্থী নিয়ে একটা বিশ্লেষণ করা হয়েছে, একটা পরিসংখ্যান করা হয়েছে। সেই পরিসংখ্যানে উঠে এসেছে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ 292 আসনের মধ্যে শতকরা 83% প্রার্থী কোটিপতি, 7 জন। মানে খাগডাক দিয়ে জামাতের নেতৃত্বে একটা নির্বাচনী জোট করার কথা বলা হচ্ছিল এবং সেখানে রীতিমতো চমক ছিল এনসিপির মতন তরুণদের একটা দল সেখানে অংশগ্রহণ করা, কিন্তু আসন বন্টন এখনো পর্যন্ত হয়নি। ফলে এই চমক আস্তে আস্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা, বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ, উত্তাল সারা দেশ, রাজনৈতিক সমাবেশ, মানববন্ধন, বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে। তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা এখানে আবারও আপনাদের সামনে কিছু তেতো কথা বলার জন্য আসলাম। আমি তো তেতো কথার জনক। অনেকে আমাকে বলে আমি নাকি তেতো কথা বলি, অনেকের গায়ে কাটার মতো বিঁধে যায়। আবারও সেই তেতো কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকাল একসময় নিরপেক্ষ গণমাধ্যম ছিল, একসময় অনেক জনপ্রিয় গণমাধ্যম ছিল সমকাল, কিন্তু কালের বিবর্তনে সমকাল এখন প্রথম শ্রেণীর দালাল গণমাধ্যমে পরিণত হয়েছে। সমকাল গতকাল একটা সংবাদ প্রকাশ করেছে, এই সংবাদ আপনাদেরকে দেখতেই হবে, এইটা কোনোভাবে মিস করা যাবে না, কারণ এই সংবাদের মধ্যে অনেকগুলা তেতো কথা লুকায় আছে। সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ। সম্পদের পরিমাণ কোন পেশায় কতজন? মোট প্রার্থী 259 জন, কোটিপতি 223 জন, 1 কোটির কম 46 জন। বিএনপির প্রার্থী হয়েছেন 292 আসনে। অনেক কথাই আছে, সবগুলা না বলি, সিম্পলি বলি। বিএনপির 292 আসনের প্রার্থী নিয়ে একটা বিশ্লেষণ করা হয়েছে, একটা পরিসংখ্যান করা হয়েছে। সেই পরিসংখ্যানে উঠে এসেছে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ 292 আসনের মধ্যে শতকরা 83% প্রার্থী কোটিপতি, 7 জন 100 কোটির উপরে অর্থের মালিক, সম্পদের মালিক। এবার আসি তেতো কথায়। বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল কত সালে? 2001 থেকে 2006। 2006-এর পর বিএনপি ক্ষমতার কাছাকাছিতেও ছিল না। বিএনপি কখনো সংসদে দাপট দেখাতে পারেনি, তাছাড়া তারা 3টা নির্বাচনে অংশ নেয়নি। তাহলে বিএনপির যারা প্রার্থী হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাদের টাকার উৎস কোথায়? তারা এত টাকা কোথায় থেকে পেয়েছে? তারা এত টাকার মালিক কি মাধ্যমে হয়েছে, কোন মারফতে হয়েছে? এই প্রশ্নগুলো কি আসা স্বাভাবিক না? কারণ যেহেতু তারা সবসময় বলে থাকে বিএনপি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপির সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, ধ্বংস করেছে, মালিকানা পরিবর্তন করেছে, সবকিছু। অর্থাৎ বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতাকর্মী ছিল, মির্জা আব্বাস, আব্দুল আউল মিন্টু, রুহুল কবির রেজবি, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে যারাই আছে না কেন, মঈন খান, সবাই বলার চেষ্টা করেছে বারবার, গণমাধ্যমে একাধিকবার টক শোতে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপিকে ব্যবসা বাণিজ্য করতে দেয়নি,
আওয়ামী লীগ বিএনপিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে এসে আমরা কি দেখতে পাচ্ছি? তাদের 292 জন সংসদ সদস্যের মধ্যে শতকরা 83% কোটিপতি, 7 জন শত কোটির উপরে মালিক। এবার একটা বিষয় আমাকে বলেন, নির্বাচনী হলফনামায় কি সবাই সত্য কথা বলে? সকল সম্পদের উল্লেখ কি নির্বাচনী হলফনামায় কেউ করে? এক বাক্যে বলতে পারবেন সবাই? চোখ বন্ধ করে? না, করে না। ঠিক সেইভাবে বিএনপির যারা নির্বাচনী হলফনামায় তাদের সম্পদের পরিমাণ উল্লেখ করেছে, এইটা তাদের প্রকৃত সম্পদ না, এর থেকে অনেক অনেক বেশি সম্পদের মালিক তারা। গত 15 বছর বিএনপি ক্ষমতায় না থেকে এত সম্পদ থেকে উদ্ধার করলো? কোথায় পেল? কই থেকে অর্জন করলো? প্রত্যেকটা অর্জনের নেপথ্যের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের সেই তথাকথিত বাটপারগুলা। এই তো তেতো কথা বলা কিন্তু শুরু হয়ে গেল। গত 15-16 বছরে বাংলাদেশে যতগুলা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রথম সারির, এবং যতগুলা বড় বড় ঠিকাদারি কাজ হয়েছে, যতগুলা বড় বড় টেন্ডার হয়েছে, প্রত্যেকটা টেন্ডারের শতকরা 80 থেকে 85% বিএনপি পন্থী ঠিকাদাররা পেত। যেগুলার মালিক আড়াল থেকে তারেক রহমান ছিল, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ছিল। উদাহরণস্বরূপ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার যে পাওয়ার প্ল্যান্টের বিজনেস, সেই বিজনেসের সব থেকে বড় পার্টনার তারেক রহমান। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশে অসংখ্য টাকা কামিয়েছে এই আন্দালিব রহমান পার্থ, শেখ ফ্যামিলির দালাল এবং ববি হাজ্জাজের মতো শেখ ফ্যামিলির পাচাটা মাধ্যমে। এইটা তো কথা বলার পর কিন্তু অনেকে আমাকে গালি দেবে, আমি জানি, এবং আওয়ামী লীগের এক শ্রেণীর বিশাল বিশাল নেতারা আমাকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আওয়ামী লীগের এই তথাকথিত বাটপার শ্রেণী এই বিএনপি পন্থী সকল ধরনের ব্যবসায়ী, এই বিএনপি পন্থী সকল পর্যায়ের ব্যবসায়ীদেরকে কাজকর্ম দিত। এইখান থেকে বিশাল অঙ্কের একটা পার্সেন্টেজ তারা খেত, কমিশন তারা খেত। কারণ আওয়ামী পন্থী কাউকে দিলে তো সেভাবে টাকা চাইতে পারতো না, একটা চক্ষু লজ্জার ব্যাপার থেকে যেত। সেই জায়গা থেকে তারা সবসময় বিএনপি পন্থী ঠিকাদার কিংবা বিএনপির নেতারা যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান আড়াল থেকে নিয়ন্ত্রণ করত, সেসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত, বিনিময়ে একটা মোটা অঙ্কের অর্থ তাদের পকেটে ঢুকতো। এখন কাজ ছাড়াই যদি অর্থ ঢুকে, সেক্ষেত্রে কাজ কেন বন্টন করতে হবে? কাজটা দিয়ে দাও না। সে ফার্স্ট লোয়েস্ট হয়েছে কিনা, সেকেন্ড লোয়েস্ট হয়েছে কিনা, থার্ড লোয়েস্ট হয়েছে কিনা, ডাজ নট ম্যাটার। কাজটা কে পাচ্ছে? বিএনপির কোন ফার্মাসি, তাকে দিয়ে দাও। অনেক হাকডাক দিয়ে জামাতের নেতৃত্বে একটা নির্বাচনী জোট করার কথা বলা হচ্ছিল, এবং সেখানে রীতিমতো চমক ছিল এনসিপির মতন তরুণদের একটা দল সেখানে অংশগ্রহণ করা। কিন্তু আসন বন্টন এখনো পর্যন্ত হয়নি, ফলে এই চমক আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। এনসিপি আসলে কয়টা আসন নিয়ে লড়বে, ইসলামী আন্দোলন কয়টা, বা জামাত ইসলাম যে মূল মানে এই জোটের নেতা তো জামাত ইসলাম, সেই জামাত কয়টা আসন পরিষ্কার না। কারণ কি? প্রার্থিতা বাতিল হয়েছে। বিভিন্ন আগে যেভাবে চিন্তা করা হয়েছিল যে অমুক অমুক আসনে এনসিপির তমুক তমুক, বা ইসলামী আন্দোলনের অমুক অমুক আসনগুলো ছাড় দেওয়া হবে, সেখানে অমুক অমুক প্রার্থী থাকবে বা তমুক তমুক প্রার্থী থাকবে। এখন এই যে অমুক তমুক প্রার্থী কোনোটাই ঠিক নেই, কারণ অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তারা এখন আপিল করছে, আপিল করার পরে টিকবে কি টিকবে না নিশ্চয়তা নেই, যার কারণে ঠিক কে কয়টা আসনে সমঝোতা হলো এটা পরিষ্কার না। তারপরে তো সবচেয়ে বড় বিতর্ক আছেই। সেই বিতর্ক মধ্যে অন্যতম হচ্ছে যে এনসিপি আসলে কয়টা পাবে। তরুণদের দল এনসিপি 30টা আসন, এখন শোনা যাচ্ছে যে না, 10টার বেশি সম্ভব না। কারণ এখানে যে মূল দল জামাত ইসলাম, জামাত ইসলামকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে তারা যদি নিজস্ব বলে ক্ষমতায় আসার মতো যদি আসন না পায়, তাহলে কি হবে? তাহলে যেমন তারা 110টা পর্যন্ত ছাড় দিতে চেয়েছিল, তার মানে 190টা। এখন যদি আরো কম হয়, তাহলে কতগুলো আসনে আসলে জিততে পারবে? তাহলে দেখা যাবে যে এককভাবে জেতার কোনো সম্ভাবনা নেই জামাত ইসলামের। যদি নির্বাচনে জয়ের পর কোনো দল যদি বলে যে না, আমরা এই দলকে সমর্থন দেব না, কারণ সবাই তো যার যার প্রতীক নিয়ে নির্বাচন করবে, তারা যদি বিএনপিকে সমর্থন দিয়ে দেয়, ফলে একটা জট বেঁধে আছে এখানে। নাহিদ ইসলাম বলছেন যেটা শুধুমাত্র মানে আসন সমঝোতা, কোনো আদর্শিক ঐক্য না। আদর্শিক ঐক্য না কেন এটা পরিষ্কার। একটা মানে গুরুতর আলোচনা আসছে যে 71-এর মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে, ধারণাকে জলাঞ্জলি দিয়ে তরুণদের দল চলে গেল জামাতের অধীনে। এটা কোন ধরনের বিষয়? ইতিমধ্যে 16-17 জন নেতা, কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন, তাদেরকে দলে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। কয়জন থাকবে কি থাকবে না বোঝা যাচ্ছে না। বিভিন্ন জেলা উপজেলা থেকে এনসিপি নেতারা পদত্যাগ শুরু করছে, এবং রীতিমতো বলা যায় এটা হিড়িক পড়ছে। কেন্দ্রীয় পর্যায়ে আরো কয়েকজন থাকবে পরিষ্কার না, বিশেষ করে নারী যারা আছে তারা ইসলামী দলগুলো কেউ নারী প্রার্থীকে এমপি পদে মনোনয়ন দেয়নি। এটা নিয়ে ঘোর আপত্তি আছে। এনসিপির মতন একটা আধুনিক দল, তারা নিজেদেরকে মনে করে, সেখানে জামাতের পতাকা তলে যাওয়ার পর তাদের অবস্থানটা কি, এটা নিয়ে বিতর্ক চলছে। তারপরেও এনসিপি বলতে পারছে না যে তারা এতটা আসন পেয়েছে। শেষ পর্যন্ত যদি 8টা 10টা
আসনই তাদের জোটে, তাহলে প্রশ্ন জাগবে তাহলে বিএনপির সাথে কেন মানে জোট করা হলো না? বিএনপি তো বোধহয় 10টা পর্যন্ত রাজি ছিল। তো সব মিলায় একটা হতাশজনক অবস্থা, একটা নড়বড়ে অবস্থা। যতটা হাক ডাক দেওয়া হচ্ছিল আস্তে আস্তে কিন্তু সেটা ফিকে হয়ে গেছে। বরং অপর প্রান্তে যদি বিবেচনা করা যায়, বিএনপি কিন্তু বলছে যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন, সরাসরি শুরু থেকে সেটা বলছে। এবং তারা তাদের জমিয়তি উলামায়ে বা ইসলামী আরেকটা দল মিলে 5টা আসন তারা দিয়েছে, কম না। অন্যান্য দলকে যার যেভাবে মনে হচ্ছে তারা দিয়েছে। কোনো কোনো দল ত্যাগ করে জয়েন করছে, সেই কারণে ধানের শীষ প্রতীক পেয়েছে। কেউ কোনো কোনো দল নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপির সাথে মার্চ করছে। সব মিলে এই দিকের একটা সমঝোতা মানে কিছু আসন ছেড়ে দিয়েছে 18 থেকে 20টা পর্যন্ত। তো বিএনপির অবস্থানটা মোটামুটি ক্লিয়ার, অত ঝামেলাপূর্ণ না। বিএনপি কমপক্ষে 280টা আসনে তারা লড়বে। জামাত কয়টা আসনে শেষ পর্যন্ত লড়বে, যদি কম সংখ্যক আসনে লড়ে 150 বা 160-170টা, তাহলে কিন্তু কুলাইতে পারবে না। কারণ এমনিতেই হাওয়া এখন নানামুখী, জরিপের ফলাফল আসছে যে বিএনপির দিকেই। তো যদিও এইগুলি জরিপ চূড়ান্ত অর্থে এটি থাকবে ঠিক না, কিন্তু ঠিক ওই হাওয়াটা তুলতে পারে নাই। সেই হাওয়াটা তুলতে না পারলে সাংগঠনিক ভিত্তি, জনভিত্তির বিএনপির যে অবস্থা সেটা কুলাইতে পারবে কিনা, সেখানে বড় প্রভাব ফেলতে পারতো এনসিপি। কিন্তু এনসিপি ভিতর থেকে দুর্বল হয়ে গেছে। তারা তাদের যে আদর্শিক অবস্থান, যে আমরা নিজেদের আদর্শ নিয়ে লড়বো, এককভাবে থাকবো, কোনো বড় দল বা জোটের কাছে আমাদের স্বার্থ জলাঞ্জলি দেবো না, আদর্শ জলাঞ্জলি দেবো না, কার্যত এখন তাই হয়ে গেল। তো সব মিলে একটা মানে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে। তারপরেও এখনো পর্যন্ত আসনের যে কে কয়টা আসন পাচ্ছে সেটাও নির্দিষ্ট না। এরকম একটা অনিশ্চয়তা অবস্থাটা হয়তো আরো কয়েকদিন চলবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুব কম ইস্যু আছে যেখানে ভূগোল, ক্ষমতা, ইতিহাস আর কূটনীতি এত ঘন হয়ে জড়ো হয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। গঙ্গার পানি চুক্তি তার অন্যতম। 2026 সালে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে কেবল একটি চুক্তির অবসান নয়, এটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি পরীক্ষামূলক মুহূর্ত। শেখ হাসিনার অনুপস্থিতিতে সেই পরীক্ষার চরিত্র আরো অনিশ্চিত হয়ে উঠেছে। আসুন গঙ্গার পানি পদ্মায় আসবে কিনা সে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করা যাক। 1996 সালের গঙ্গা চুক্তিটি ঐতিহাসিক ছিল এই কারণে নয় যে এটি নিখুঁত বা ন্যায্য ছিল, বরং এই কারণে যে ভারত প্রথমবারের মতো শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট কাঠামোর ভেতরে বাংলাদেশকে পানি দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করেছিল। চুক্তিটি 30 বছরের জন্য করা হয়েছিল, যা নিজেই বলে দেয় যে এটি স্থায়ী কোনো সমাধান নয়, বরং পারস্পরিক আস্থার উপর দাঁড়ানো একটি সাময়িক বন্দোবস্ত। নদীর মতো দীর্ঘস্থায়ী বাস্তবতার বিপরীতে এমন মেয়াদী চুক্তি যে একদিন রাজনৈতিক চাপের মুখে পড়বে সেটি তখনই অনুমেয় ছিল, এখন সেটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। তবু এই চুক্তির অধীনে বাংলাদেশ যে সুফল পেয়েছিল তা অস্বীকার করার কোনো কারণ নেই। প্রতি বছরই জানুয়ারিতে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ যে পরিমাণ পানি পেয়েছে বিগত বছরগুলোতে তা গত 24 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিদিন গড়ে প্রায় 95,000 কিউসেক পানি প্রবাহিত হয়েছে পদ্মায়। এর আগে 1998 সালে চুক্তির শুরুর দিকে পানি পাওয়া গিয়েছিল আরো বেশি, অর্থাৎ চুক্তিটি কাগজে সীমাবদ্ধ ছিল না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি কার্যকর হয় তার প্রমাণ পাওয়া গেছে। যদিও অনেক বিশেষজ্ঞ বলেছেন যে গঙ্গা চুক্তিটি শুরু থেকে একটি সীমিত এবং অসম কাঠামোর উপর দাঁড়িয়েছিল। অববাহিকা ভিত্তিক নদীর ক্ষেত্রে যেখানে পুরো নদী ব্যবস্থাকে একটি একক হিসেবে ধরার কথা, সেখানে গঙ্গার পানি হিসেব করা হয় একটি নির্দিষ্ট পয়েন্টে, ফারাক্কা ব্যারাজে। এর ফলে উজানে কি হচ্ছে, কতটা পানি কোথায় তুলে নেওয়া হচ্ছে তার বেশিরভাগই আলোচনার বাইরে থেকে যায়। বাস্তবে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা অসংখ্য ছোট ছোট ড্যাম এবং ব্যারাজ ফারাক্কার চেয়েও বহুগুণ বেশি পানি প্রত্যাহার করেছে বলে জানা যায়, অথচ চুক্তিতে সেগুলোর অস্তিত্ব নেই। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি কাঠামোগত দুর্বলতা হয়তো, যা সময়ের সঙ্গে সঙ্গে আরো প্রকট হয়েছে। এই চুক্তির দ্বিতীয় এবং আরেকটি বড় দুর্বলতা ছিল এর মেয়াদী চরিত্র, যা একটু আগে বলেছি। নদীর মতো দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ব্যবস্থার উপর নির্ভরশীল চুক্তি যদি নির্দিষ্ট সময় পরপর নবায়নের মুখে পড়ে, তাহলে সেটি অনিবার্যভাবেই রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হয়ে ওঠে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও সেটাই হয়েছে। ধারাগুলো পর্যালোচনা বা আধুনিকায়নের সুযোগ থাকার কথা থাকলেও বাস্তবে পুরো চুক্তির ভবিষ্যৎই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও দুই প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করছিলেন, তখন দুই প্রধানমন্ত্রী এই গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন উঠলে তারা বলেছিলেন যে এই চুক্তি যদি নবায়ন করা নাও হয়, তাহলে এই মুহূর্তে এই চুক্তির আওতায় বাংলাদেশ যতটুকু পানি পাচ্ছে ততটুকু পানি চলমান থাকবে।
কিন্তু এখন ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতা দখলের পর দুই দেশের অবস্থা বা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশেষ করে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাতে আপনার কি মনে হয় যে ভারত সেই মতামত বজায় রাখবে? ভারত এখনো যতটুকু পানি এতদিন ধরে বাংলাদেশ পাচ্ছিল ততটুকু দিবে? আরো গভীর সমস্যা হলো, গঙ্গা অববাহিকার একটি প্রধান দেশ হয়ে নেপালকে পুরোপুরি বাইরে রাখা হয়েছিল এই চুক্তির। আন্তর্জাতিক রীতি অনুযায়ী বড় নদীর পানি বন্টন হওয়া উচিত বহুপক্ষীয় এবং অববাহিকা ভিত্তিক। তার সঙ্গে যুক্ত থাকে বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের সালিসি ব্যবস্থা। গঙ্গা চুক্তিতে এর কোনোটি ছিল না বলে বিশেষজ্ঞরা বলেন। ফলে এটি শুরু থেকেই ছিল এক পেশে এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল একটি সমঝোতা। কিন্তু সেই সমঝোতায় বাংলাদেশ যথেষ্ট উপকৃত হয়েছে গত 15 বছর ধরে। এই প্রেক্ষাপটে 2026 সালকে অনেকে তিস্তার বছরও ভেবেছিল। মাঝখানে সত্যি তিস্তা নিয়ে কিছু আশার কথা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তব রাজনীতির হিসেব বরাবরের মতোই আবেগকে ছাপিয়ে গেছে। অনির্বাচিত সরকারের সঙ্গে এত বড় প্রকল্পে চীনের ঝুঁকি নেওয়ার অনীহা আর সম্ভাব্য ক্ষমতাসীন শক্তির রাজনৈতিক হিসেব সব মিলিয়ে তিস্তা আবারও অপেক্ষার তালিকায় চলে গেছে। এর ফলেই 2026 সাল কার্যত গঙ্গা চুক্তির নবায়নের বছর হয়ে দাঁড়িয়েছে এবং সকল দৃষ্টি গিয়ে পড়েছে গঙ্গার পানি চুক্তির দিকে। কিন্তু এই নবায়ন আগের মতো সহজ হবে না। অতীতে বাংলাদেশে এমন একটি সরকার ছিল যারা ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের বিষয়ে সংবেদনশীল ছিল এবং সে অনুযায়ী নীতি দিয়েছিল। সেই সময় ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট এবং সংযোগে যে সুবিধাগুলো দিয়েছে সেগুলো দক্ষিণ এশিয়ায় ব্যতিক্রমী। অসম শুল্ক কাঠামো সত্ত্বেও বাংলাদেশি পণ্যের বড় বাজার খুলে দেওয়া হয়েছিল। নিজস্ব অবকাঠামো ব্যবহার করে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে পৌঁছতে দেওয়া, এমনকি দেশীয় উৎপাদন খরচের চেয়েও কম দামে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ, এসবই ছিল রাজনৈতিক আস্থার ফল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুষম সম্পর্ক। এই বাস্তবতা বাংলাদেশি রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলের একটি অংশ দীর্ঘদিন উপেক্ষা করে গেছে, এখনো করছে। ভারতের বিরুদ্ধে খারাপ প্রতিবেশী বয়ান জনপ্রিয় হলেও বাস্তবে সম্পর্কটি ছিল অসম হলেও বাংলাদেশের পক্ষে সুবিধাজনক। সাম্প্রতিক সময়ে ভারতের বাণিজ্য নীতিতে কঠোরতা। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। আমার বঙ্গবন্ধু মানে লোল টুল ফালাই দিত একসময় যেই বঙ্গবন্ধু নিয়া সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন, শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5 আগস্টের পরবর্তী, আগের না, বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা, টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেখানে ভাতিজা কট খেয়ে গেছে। কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল? ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের। পঞ্চগড় 1 আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য, দুইটার মধ্যে অসামঞ্জস্য, অর্থাৎ দুই ধরনের ব্যাপক গরমিল। হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তো তোমার ব্যবসাটা কি বাবা? কি তৈরি করা? আমরাও কিনলাম খাইলাম ফাস্টফুড, নাকি অন্য কোনো ব্যবসা? যাই হোক, বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা প্রফিট করতে গেলে, আমি নিজেও একজন ব্যবসায়ী, বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার, তো সেখান থেকে ভাই বছর শেষে 9 লাখ টাকা আয় করা, সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর। তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে 9 লাখ প্রফিট হয়? আমরাও করলাম, যেহেতু আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী। এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটিকে একদা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে ভালো শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।